নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় পর্যালোচনা সভা প্রধান উপদেষ্টার। ভোটের আগে প্রশাসনে হবে রদবদল। ওয়াকআউটের পর ফের ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি, 4 সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা। গুটি কয়েক তরুণ নয়, জুলাই আন্দোলন ছিল সব বয়সীদের, বললেন ফখরুল। পাল্টা মন্তব্য নাহিদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু। দুর্ঘটনা তদন্তে ঢাকায় আসবে চীনের বিশেষজ্ঞ দল। তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি, খতিয়ে দেখছে ক্রিকেট বোর্ড। নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভোটের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রেস উইং জানায়, ভোটের আগে রদবদল হবে প্রশাসনে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 1.5 লাখ পুলিশকে দেয়া হবে প্রশিক্ষণ। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি নিয়ে এই পর্যালোচনা সভা। সোমবার সকালের এই সভায় প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় জানানো হয়, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে সিদ্ধান্ত এসেছে। প্রেস সচিব জানান, নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের আগে রদবদল হবে প্রশাসনের। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কী ধরনের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন। এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। টেররিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ওয়াকআউটের পর আবারও ঐক্যমত্য কমিশনের আলোচনায় যোগ দিয়েছে বিএনপি। ওয়াকআউটের পর সংলাপে যোগ দিয়েছে বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 4 সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে সকালে শুরু হয় বৈঠক। তবে এই আলোচনায় অংশ না নেওয়ার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটি করলে এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করলে রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। তিনি জানান, বিএনপি মনে করে জনগণের কাছে নির্বাহী বিভাগের জবাবদিহিতা থাকবে, কিন্তু সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত অথরিটি থাকবে না, সেটা ঠিক হবে না। এজন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য কমিটি না করে শক্ত আইন করা জরুরি। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ 2-1টি প্রতিষ্ঠানে যে নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। গুটি কয়েক তরুণ নয়, জুলাই আন্দোলন ছিল সব বয়সীদের। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচিতে যুবদলের গ্রাফিতি আর্টিস্টের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করলেও সরকারের অগ্রগতি নেই। তিনি আরও বলেন, আগের অবস্থানে ফিরে যাচ্ছে দেশ। 1 বছরেও হত্যাকারীদের গ্রেপ্তার ও শেখ হাসিনার বিচার দৃশ্যমান হয়নি। তিনি অভিযোগ করেন,
চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে, অথচ বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা চাঁদাবাজি করে ধরা পড়ছে। গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল। শুধুমাত্র কোনো কয়েকটি দল, কয়েকটি ছেলে ছাত্র নয়, সেই 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ। কিন্তু আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি? এটাকে আমরা চেয়েছিলাম। গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামালপুরে জুলাই পদযাত্রায় তিনি বলেন, সংস্কার ছাড়া শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন, পুলিশ সহ কেউই নিরপেক্ষ আচরণ করছে না। সকালে জামালপুর শহরের তমালতলা থেকে পদযাত্রা শুরু হয়ে ফৌজদারি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দলের নেতাকর্মীরা। এর আগে ডাকবাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের সাথে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম সহ দলের সবাই। এনসিপির কর্মসূচিকে ঘিরে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরে এনসিপির পদযাত্রাটি যায় ময়মনসিংহে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5ই আগস্টের মধ্যে জারি করতে হবে এবং বিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। অনেকে বলে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, নির্বাচনের সময় এবং পিআর পদ্ধতি সহ কয়েকটি বিষয়ে হয় আলোচনা। এ সময় অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাংলাদেশের সম্ভাবনা এবং আন্তঃবাণিজ্য বাড়ানোর উপর জোর দেন জামায়াতের আমির ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। আমাদের এই রপ্তানির শুল্ক অর্থাৎ ট্যারিফ সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সে সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। জুলাইয়ের আন্দোলনে যখন দিশেহারা শিক্ষার্থীরা, তখন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রথম ঢাল হয়ে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনের স্ট্রিম রোলারের প্রতিবাদ জানান তারা। দল মত নির্বিশেষে এক হয়ে ছুটে যান ডিবি কার্যালয়, শাহবাগ থানা এবং হাসপাতালগুলোতে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে একের পর এক ছাত্রদের প্রাণ ঝরতে থাকলে আরও বেপরোয়া হয়ে ওঠে শেখ হাসিনা সরকার। তুঙ্গে ওঠে আন্দোলন। প্রতিবাদের আন্তর্ঘর ঢাকা বিশ্ববিদ্যালয় থমথমে, ব্যারিকেড প্রতিটি প্রবেশদ্বারে। চাকরির ভয়, সরকারের রক্তচক্ষু, বুলেটের শেল সব উপেক্ষা করে রাজপথে নামেন কয়েকজন শিক্ষক। ঢাল হয়ে দাঁড়ান সন্তানসম শিক্ষার্থীদের বাঁচাতে। পাশে দাঁড়ান ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদেরকে জোর করা যাবে না। হলে হলে ছাত্রলীগ তাড়ানোর তাণ্ডবের পর হল বন্ধের ঘোষণা এলে শুধু ছাত্রলীগই নয়, বিপদে পড়েন সাধারণ শিক্ষার্থীরাও। জানতেন না কই যাবেন, কিভাবে যাবেন। সবার পকেটের স্বাস্থ্য তো আর সমান না। সেই বিপদে দলমতের বিভেদ ভুলে এগিয়ে আসেন শিক্ষকরা। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও পরোক্ষভাবে, আমাদের প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এক ধরনের চাপ হয়েছে। তখন একটাই লক্ষ্য ছিল, সেটা হলো স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য।
অবরুদ্ধ ক্যাম্পাসের ব্যারিকেড ভেঙে সমাবেশের ডাক দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। পথ আটকে মাইক ব্যানার কেড়ে নিয়েও থামানো যায়নি শৃঙ্খল ভাঙার দৃপ্ততা। উল্টো মিছিল নিয়ে থানায় ঘেরাও করে ছাড়িয়ে আনেন আটক শিক্ষার্থীদের। প্রগতিশীল শিক্ষকরা প্রতিবাদের করচার কলেবর বাড়াতে খুলেন নিপীড়ন বিরোধী ব্যানার, যার ছায়াতলে মুছে যায় রাজনৈতিক ভেদাভেদ। মুখ্য হয়ে ওঠে কেবল সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব। এতে যোগ দেন বিএনপিপন্থী সাদা দল ও জামাতপন্থী শিক্ষকরাও, এমনকি ঢাকার অন্যান্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সমন্বয়কদের গুম করে নিয়ে গেলে এই শিক্ষকরাই ছুটে যান ডিবি কার্যালয়ে। ক্ষুব্ধ সরকার আওয়ামীপন্থী শিক্ষককে দিয়ে হত্যা চেষ্টার মিথ্যা অভিযোগ আনে তাদের বিরুদ্ধে। তবুও দমে না যেয়ে বারবার ছুটে যান মিন্টো রোডে। হাইকোর্ট মোড়ে নিরীহ শিক্ষার্থীদের আটকালে বুক চিতিয়ে হাত বাড়িয়ে বাধা দেন, ছিনিয়ে আনেন। মেল করান জাতিসংঘ সহ কয়েকটি বড় দেশের মানবাধিকার সংস্থার কাছে। এই শিক্ষকরাই প্রথম জুলাই শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। সবার আগে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। রূপরেখা দেন অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকারের। গ্রহযাত্রার দিন আমরা যখন এই লম্বা মিছিলে হাঁটছি এবং আমরা বুঝতে পারছি যে আসলে অভূতপূর্ব মানুষ সমাবেশ হচ্ছে এবং তারা বলতে চাইছে যে এই মুহূর্তে আসলে ওনার চলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। রূপান্তরের রূপরেখা প্রেজেন্ট করার পরে আমরা আসলে এটা আসলে সমন্বয়কদের হাতে পৌঁছে দিয়েছিলাম। এই প্রথম আসলে কোনো একটা ফর্মাল যোগাযোগ হয়েছিল। এই যে শত্রুর রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষকরা পথে নামলেন, বারুদ গন্ধ কিংবা বুলেটের শেল কিছুই তোয়াক্কা না করে প্রতিবাদ জানালেন, সেই শিক্ষকদের যথাযথ সম্মান কি দিয়েছে আন্দোলন পরবর্তী বাংলাদেশ? সেই প্রশ্ন প্রতিধ্বনিত হয় ইথারে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। রংপুরে আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি করেছে প্রসিকিউশন। বিচার শুরুর আবেদন জানিয়েছে 30 আসামির। এদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী থেকে সরিয়ে দেওয়ার পর এবার আসামি পক্ষে দাঁড়ালেন আমিনুল গনি টিটু। কাল শুনানি করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের পক্ষে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল সোমবার সকালে। তবে এদিন সকালে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়া আমিনুল গনি টিটুর উপস্থিতি অনেককেই অবাক করে। ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাইদ হত্যা মামলার 6 আসামিকে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আবু সাইদকে যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসির নির্দেশে হত্যা করা হয়েছে এমন প্রমাণ তাদের হাতে রয়েছে। এর সাথে হত্যার বর্ণনা ও সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট হীন উদ্দেশ্যে পরিবর্তনের কথাও বলেন চিফ প্রসিকিউটর। এ সময় সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়ে শুনানি শেষ করেন তিনি। আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইমা ফেসি কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধেই চার্জ হবে। এদিন ট্রাইব্যুনাল ঠিক করেন আসামি পক্ষ মঙ্গলবার শুনানি করবে। আলোচিত আমিনুল গনি টিটু বললেন তিনি বেগম রোকেয়ার সাবেক প্রক্টরের পক্ষে দাঁড়াবেন। এই মামলা ট্রায়াল করব, আমি ট্রায়াল ফেস করব এবং আশা করি যে যেভাবে এটা করা হয়েছে আমার এই ক্লায়েন্ট অ্যাকুইটাল হবার যথেষ্ট সম্ভাবনা আছে। এদিকে আশুলিয়া 6 মরদেহ পোড়ানোর মামলায় পলাতক 8 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর অভিযোগ গঠনের শুনানি হবে 7 আগস্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে শাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত ও নিহতদের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন। তিনি জানান, রোববার রাত 2:45টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে মাইলস্টোন স্কুলের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে পড়ত। তার শরীরের 40% পুড়ে গিয়েছিল বলে জানান নাসির উদ্দিন। এ পর্যন্ত মোট 33 জন ভর্তি আছে হাসপাতালে, এদের মধ্যে 27 জনই শিশু। দুঃখের বিষয় আমাদের যে ক্রিটিক্যাল পেশেন্ট যে
ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস তাদের অবনতি ঘটে নাই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থেই রাজধানীতে সামরিক বিমান পরিচালনা করতে হয় বলে জানিয়েছেন বিমান বাহিনী। দুপুরে এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনীর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, রাজধানীতে যুদ্ধ বিমান থাকা স্বাভাবিক, আকাশ নিরাপত্তার জন্য যুদ্ধ বিমান ওড়ানোর বিষয়টিও স্বাভাবিক। এই নিয়ে কোনো ধরনের দ্বিধার অবকাশ নেই। তিনি আরও জানান, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার তদন্তে ঢাকায় আসবে চীনের একটি বিশেষজ্ঞ দল। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিকের কোনো কথা হয়েছিল কিনা তা জানতে চাইলে তারা বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট তৌকিরের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা সঠিক তথ্য তুলে ধরবেন বলে আশা করেন বিমান বাহিনীর কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুলের প্রিন্সিপাল। তিনি জানান, সব নিয়ম মেনেই মাইলস্টোন স্কুল নির্মিত হয়েছে, এখনও নির্মাণ কাজ চলছে। উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। নির্বাচন কমিশনে জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে আগারগাঁও ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দলটির 2024-এর আর্থিক বিবরণী জমা দেওয়ার পর এই দাবি জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন স্থগিত না করলে আওয়ামী লীগের ভোট জাপায় আসতে পারে। সিইসির সাথে বৈঠকে আওয়ামী লীগ ও এর সহযোগীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবিতে আগের চিঠির অগ্রগতি জানতে চায় গণ অধিকার পরিষদ। জবাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের পদধারী কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানান সিইসি। গণ অধিকার পরিষদের 2024 সালের আর্থিক বিবরণীতে আয় দেখানো হয়েছে 46,04,300 টাকা আর ব্যয় 45,96,088 টাকা। উদ্বৃত্ত আছে 13,212 টাকা। স্বতন্ত্র ডামি মামি স্বামী 24 সালে যেভাবে অংশ নিয়েছে আওয়ামী লীগের নেতারা, ঠিক একইভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে এই স্বতন্ত্র নামে অংশ নিতে পারবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা পদবিতে ছিল তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এই ব্যাপারে তারা একমত। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ছিনতাই এবং চাঁদাবাজি, ঘটছে খুনের ঘটনাও। গেল 6 মাসে শুধুমাত্র ঢাকাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত 121 জন। এসবের কারণ হিসেবে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়াকে দোষের অনেকেই। বিশ্লেষকদের মতে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে একটি পক্ষ যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। শনিবার রাত 8টার দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে যায় 5 যুবক। তাদের ধরা হয় হাতে নাতে। তদন্ত শুরুর পর দেখা যায় চাঁদাবাজদের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাম রিয়াদ। তারা 17 জুলাইও সেই বাসা থেকে চাঁদা নেয়। কথা ছিল কয়েক কিস্তিতে টাকা নেবে তারা, কিন্তু দ্বিতীয় কিস্তি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এমন নানা প্রভাব ও অস্ত্রের ভয় দেখে রাজধানী সহ সারা দেশে বেড়েছে চাঁদাবাজের ঘটনা। গেল মাসে শুধু ডিএমপিতেই চাঁদাবাজের ঘটনায় মামলা হয়েছে 59টি, যা উদ্বিগ্ন করছে রাজধানীবাসীকে। কোনো তোয়াক্কা নাই, পুলিশ প্রশাসন তারা কোনো এর গুরুক্ষণ নেয় না, তারা তাদের ভাবে চলতেছে, কিন্তু এই জন্য ছিনতাইগুলো বাড়তেছে, রাহাজারি বাড়তেছে। আসলে আমরা নিজেরাও আতঙ্কিত, যেখানে দল বলেন বা এই সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করতেছে, সেটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আমরা এর থেকে পরিত্রাণ চাই। শুধু কি চাঁদাবাজি, সাম্প্রতিক খুনের ঘটনাগুলো আতঙ্কের জন্ম দিয়েছে জনমনে। তথ্য বলছে গত 6 মাসে রাজধানীতে খুনের ঘটনা হয়েছে অন্তত 121টি। অভিযোগ আছে এমন খুন ও চাঁদাবাজিতে বিভিন্ন থানা থেকে
লুঠুয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে। লুঠুয়া অন্তত 1898টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 1238টি। এখনও বেহাত 660টি বিভিন্ন ধরনের অস্ত্র। গোলাবারুদের তথ্যটাও চমকে দেওয়ার মতো। দেখুন, অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমাদের যে অপরাধ নিয়ন্ত্রণ কৌশল সেটা অনেকটা কার্যকর রয়েছে বলেই অপরাধ এখনও স্থিতিশীল রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং আশা করি সামনের দিনগুলোতে এর পরিস্থিতি আরও উন্নতি হবে। দেশব্যাপী খুন, চাঁদাবাজি আর ছিনতাইয়ের বৃদ্ধি ভাবাচ্ছে অপরাধ বিশ্লেষকদেরও। এসব ঘটনা নির্বাচন পেছানোর ইন্ধন হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয়, নানা কেন্দ্রিক অপরাধ প্রবণতা বৃদ্ধি হওয়ার মধ্য দিয়ে যদি অস্থিরতা থাকে এবং সেই অস্থিরতা যদি নাগরিকদের মনে বা ভোটারদের মনে কোনো না কোনোভাবে শঙ্কা বা আতঙ্ক কাজ করে, তখন এই অপরাধ বাস্তবতা বা পরিস্থিতি কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে এবং সেটি নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্ন, নানা ধরনের প্রসঙ্গ সে তৈরি করবে। দ্রুত পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।